প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর এখন তো হচ্ছে যে মানে আমেজ বলি বা আনন্দ বলি অনেক 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 বেশি, মানে এর মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে আজকে ঈদের তৃতীয় দিন, অথচ হচ্ছে যে ঈদের তৃতীয় দিন আর মানে আমাদের রেডিও মহানন্দা কোনো অনুষ্ঠান রাখবে না। আপনারা কিন্তু ঈদের দিন থেকেই রেডিও মহানন্দার বিশেষ যে ৭ দিনব্যাপী অনুষ্ঠান সেটা কিন্তু উপভোগ করছেন। আরও কিন্তু অনেক অনেক চমৎকার উপভোগ মানে আনন্দ করার জন্য অনুষ্ঠান রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে, মানে আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে তোমার জন্য আয়োজন, যেটি ৭ দিনব্যাপী আপনারা শুনবেন। আর প্রতিটা দিনই কিন্তু এই 7 দিনব্যাপী প্রতিটা মানে দিনই আপনাদের জন্য নতুন নতুন অতিথি থাকবে আমাদের স্টুডিওতে, যেখানে আপনারা তাদের কথাগুলো শুনতে পারবেন, তারা কিভাবে ঈদ কাটালো, কিংবা হচ্ছে যে তাদের অনুভূতিগুলো শুনতে পারবেন, তাদের স্মৃতিগুলো শুনতে পারবেন, অনেক কিছু শুনতে পারবেন। জমে উঠবে অনেক আড্ডা। আর তারই সাথে আমি রয়েছি ঋতিকা। তবে আজকে আমাদের অতিথি সম্পর্কে একটু জানতে চাই, আমি পরিচয় করিয়ে দিই। আমার মানে পাশেই রয়েছেন রিফাতুল হক, আছেন আমাদের সাথে আমাদের প্রিয় শ্রোতা, এবং সেই সাথে আমাদের শ্রোতা বন্ধু আছেন আশরাফুল ইসলাম রাজন। আপনাদের স্বাগত রেডিও মহানন্দা স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম রইল আপু। হ্যাঁ, সেই সাথে আপনাদেরকে ধন্যবাদের সাথে সাথে কিন্তু ঈদ মোবারকও জানিয়ে দিই। যদিও বা প্রথমেই ঈদ মোবারকটা বন্ধুদের জানানো উচিত ছিল, কিন্তু যাই হোক, ঈদ মোবারক এখনই জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কিংবা শেয়ার কিংবা লাইক করার জন্য রেডিও মহানন্দা ফেসবুক পেজে গিয়ে কিন্তু করতে পারেন। এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের দুইজন শ্রোতা বন্ধু রয়েছেন। অনেকটা সময় জুড়ে তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা আড্ডা দিব, তাদের অনেক মজার মজার অনুভূতি, স্মৃতি, অনেক কিছুই শুনবো। আমি একটু প্রথমে শুনতে চাই বন্ধুদের কাছে যে রেডিও মহানন্দা স্টুডিও থেকে এই প্রথম আসা। হ্যাঁ জি আপু, রেডিও মহানন্দা এবারই আমার প্রথম আসা, লাইফের আর কি প্রথম। আচ্ছা, আশরাফুল ইসলাম রাজন আপনার? জি, আমারও প্রথম। আমি এর আগে আসছি আপনাদের এই বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু এরকম লাইভ প্রোগ্রামে এটা প্রথম, বা এরকম এই প্রোগ্রামে প্রথম ঈদের। আচ্ছা, ঈদ উপলক্ষে আপনাদের যে প্রোগ্রামটা খুব ভালো লাগলো, বা ভালো লাগার বিষয়, দর্শকদেরও ভালো লাগবে, কারণ আমরা ঈদ আয়োজন তোমার জন্য আয়োজন আপনার এটা শুধু তোমার জন্য আয়োজন, মানে শুধু আপনাদের জন্য এই আয়োজনটা, সুন্দর একটা অনুষ্ঠান করে মানে আপনারা এই করছেন, এটা খুব ভালো কিছু। এবং শ্রোতারা যারা শুনে বা অনলাইনে যারা দেখে, দেশ বিদেশ থেকে যারা আছে, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সব কেমন আছে? আমাদের বন্ধু কিন্তু প্রশ্ন করে দিয়েছে, আপনারা যারা দেখছেন, যে বন্ধুরা দেখছেন, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি একটু প্রথমেই জানতে চাই, যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, নিশ্চয়ই খুব ব্যস্ততার মধ্য দিয়ে ঈদটা কেটেছে। আমি প্রথমেই রিফাতুল হক আপনার কাছে জানতে চাই, মানে এই যে ঈদের দিন নিয়ে, মানে ঈদের দিন থেকে এই যে আজকে পর্যন্ত, মানে আপনার ব্যস্ততাটা কিভাবে কাটালো? আসলে এটা তো ঈদুল আজহার ঈদ, আপনারা জানেন যে আমাদের পশু কুরবানির মতো একটা মহামূল্যবান আয়োজন থাকেই। আয়োজনের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, তারপরেও যে স্বাভাবিক যে কার্যক্রম, সেগুলো আসলে ঈদ উপলক্ষে আরও বেশি মজার হয়ে ওঠে। এবং আজকে যে ঈদের তৃতীয় দিন আমরা আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, এই জন্য আমাদেরকেও খুব ভালো লাগছে। আমরা চাই যে এরকম আয়োজন মহানন্দা রেডিও আমাদের প্রতি বছরই বা প্রতিনিয়ত উপহার যেহেতু দিচ্ছে, আরও সামনে ভালো কিছু আমাদের মাঝে উপহার দিতে থাকুক। ধন্যবাদ। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই সেটি হবে। রাজন, আপনার ঈদের ব্যস্ততা কিভাবে কাটছে? আমার ব্যস্ততা সকালে, এই যে আমি সকাল 6টায় উঠলাম, উঠে গোসল টোসল করলাম। গোসল করার পর তখন ঈদের নামাজ 7টায় ঈদগাহ গেলাম। ঈদগাহ গিয়ে নামাজটা আদায় করলাম। নামাজ আদায় করে আমাদের কুরবানি ছিল, খাসি করলাম। তো খাসি আসলে ফিলিংস, মানে মজা। আব্বাকে নিয়ে, আব্বা ছিল, ভাই ছিল, খাসিটা করলাম। খাসি মাংস বিল্লি করলাম, মানে আত্মীয় স্বজনকে দিতে হয় 1 ভাগ, বা গ্রাম মরলকে দিতে হয় 1 ভাগ, 3 ভাগে ভাগ করে। এই যে সারাদিনটা মানে সন্ধ্যার আগ পর্যন্ত মাংস লেগে ব্যস্ত। তাই সন্ধ্যার পর তখন একটু ঘুরতে বেরোলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, মানে অনেকক্ষণ আড্ডা, প্রায় 12টা 1টা পর্যন্ত আড্ডা দিলাম। মানে এই যে ঈদুল আজহাতে কিন্তু বলে যে মেয়েদের কিন্তু প্রথম বেলার দিকে কাজ থাকে না, সেই কাজটা কিন্তু ছেলেদের থাকে, যে কুরবানি দেয়া, মাংস বিতরণ করা, তারপরে দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু মেয়েদের কাজটা শুরু হয়। আর আপনার কথা অনুযায়ী সেটি কিন্তু মনে হচ্ছে যে আসলে অনেকটাই কাজ করেছেন। তো এই যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনি মানে পরিবারকে বা আপনার যেখানে কুরবানি দেওয়া হয়, আপনি হেল্পটা কিভাবে করেন? হেল্প মানে পরিবারকে হেল্প বলতে, যে মাংস কাটলাম, মাংস কেটে মাংস ধুয়ে ফ্রিজে রাখার একটা ফ্রিজিং ব্যাপার আছে। কারণ আগের আমার মা খালাকে দেখতাম যে ওই ফ্রিজ ছিল না, তখন মাংস করে কষিয়ে রাখতো, হাঁড়িতে কষিয়ে রাখতো। এখন সবই ফ্রিজে পড়ে যাচ্ছে।
তো মাংস নিয়ে আসলাম, মাংস ওজন করে আপনার একটা পলিথিনে নির্দিষ্ট পলিথিনে ভরে তখন হেল্প করার, আপনার রুম টুম ভালো করে বেছে টেছে আপনার ওই করলাম, ফ্রিজে পলিথিনে করে ফ্রিজে ভরলাম, যতক্ষণে পেরেছি হেল্প করেছি। তারপরে আমরা নিজেই মাংস দিয়ে মানে আসলে এই বিতরণ বা এই কাজগুলোর একটা মানে মজা বা আনন্দটাই কিন্তু একটা অন্যরকম, হ্যাঁ অন্যরকম একটা মানে আলাদাই মজা, ভালো লাগে অন্য সবকিছুই। হাতের সঙ্গে বাড়ি যাওয়া, মাংস দেওয়া বা ওরা দিতে আসলো নেওয়া, মানে এগুলোর উপর দিয়ে যায়। হ্যাঁ মানে ঈদুল ফিতরের ব্যাপারটা হচ্ছে যে গিয়ে হয়তো বা ধরেন সেমাই খাওয়া বা বিভিন্ন মিষ্টান্ন জিনিসগুলো খাওয়া, কিন্তু ঈদুল আজহার বিষয়টা কিন্তু এটা আবার অন্যরকম। মানে আল্লাহ রাসূল সুন্নাত পালন করতে হয় একটা, যেটা সেটা হচ্ছে আমাদের নামাজের আগে কোনো কিছু খাওয়া চলে না। আমরা নামাজ পড়ে এসে তারপরে তখন ঈদের নামাজ হালকা ঈদের নামাজ পড়ে এসে হালকা একটু নাস্তা করে তখন ছাগল বা গরু কুরবানি করে কুরবানি দেওয়ার পর তারপর তখন নাস্তা ওই মাংস দিয়ে কুরবানির মাংস দিয়ে খাওয়ার নিয়ম যেটা অনেকে মানে না, অনেকে মানে যারা মানার, আসলে সবাই দেখ না যেরকম তার সেরকম ভাবে চলে। তারপরে আপনার ঈদের একটা মানে মাংস হলে তো কার বাজে ঈদের শুধু মাংস মানে ঈদ মানে মাংস। তো আপনার যেমন হচ্ছে রোজার ঈদে যেটা হয় যে কি ঈদ নামাজ পড়ে আসলাম তারপর কোনো ফিলিংস থাকে না, কোনো কাজ নাই, হ্যাঁ দেখা যাচ্ছে আপনার কোথাও ঘুরতে গেলাম বা গেলাম কিন্তু অতটা মজা লাগে না। কিন্তু কুরবানি ঈদ হল আজহা, এটা একটা অন্যরকম ঈদ, মানে বাস্তবিক মানে একটা ঈদ, এবং এটা সবাই উদযাপন করে, মানে অন্যরকম ভাবে উদযাপন করে, কারণ কুরবানি থাকে একটা ব্যাপার থাকে, সবাই একটু আনন্দ পাবে সবকিছু নিয়ে, ফ্যামিলি নিয়ে বিদেশে যা থাকবে যা থাকে যেখানে থাকে সবাই একসাথে পরিবারের সাথে বিশেষ করে ঈদুল আজহায় শরীক হওয়ার চেষ্টা করে। আমি একটু জানতে চাই যে এই যে বলেন ঈদুল ফিতরে ধরেন নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া, তো ঈদুল আজহাতেও খাওয়া দাওয়া, কিন্তু আমি যদি একটু খাওয়া দাওয়ার দিকে যাই তা আসলে আপনি কোন ধরনের খাবারটা পছন্দ, মিষ্টি নাকি ঝাল? মিষ্টান্ন খাবার পছন্দ, হ্যাঁ মিষ্টান্ন খাই, যেহেতু আমাদের মিষ্টির দোকান আছে জানেন। ও আচ্ছা আচ্ছা, রাজন মিষ্টান্ন ভান্ডার। মিষ্টি আমার প্রচুরই মানে পছন্দ, মিষ্টি আবার ঝাল, তেল পিঠা, আন্দাসা, সেমাই, তারপর লুডুস সবই অল্প করে খাই, মানে এতে সবই থাকে, পাপড় ভাজা। আচ্ছা আচ্ছা, রিফাতুল আপনার কোন ধরনের খাবার পছন্দ? আসলে খাবার মিষ্টান্নই পছন্দ, কিন্তু ঈদুল আজহায় সেই উপায়টা থাকে না আপু, কারণ এই সময়টা হয়ে দাঁড়ায় কি সবই মাংস, সকালে মাংস, দুপুরে মাংস, রাতে মাংস, রাতে ভাত দিয়ে মাংস খাওয়া হলে মাংস, রুটি দিয়ে খাও, একবার রান্না করার সময় যখন কষানি হয় সেই সময় একবার মাংস। আসলে কুরবানির এই ঈদের মানে ওই সময়টাই সব সম্পূর্ণটাই আর কি মাংসকে ঘিরে দাঁড়ায়, কি অন্য খাবার খাওয়ার সময় থাকে না। আমরা চেষ্টা করি আসলে মানে যে কোনো খাবার বা যে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো লাগে না, বা এক নাগারে সেটা ভালো লাগে না। ধন্যবাদ। আপনারা তো দেখছি যে পাঞ্জাবি পরেছেন, তো ঈদের দিন কি পাঞ্জাবি পরেছিলেন? ঈদের দিন আসলে নামাজটা তো পাঞ্জাবি ছাড়া মানাই না, আর যেহেতু বিশেষ করে এটা ঈদের নামাজ সেহেতু পাঞ্জাবি তো পরাই লাগবে আপু। বিশেষ করে ঈদের দিনটা মানে বছরে আমাদের ওই পাঞ্জাবি কিনি, মানে রোজার ঈদে একটা, কুরবানির ঈদে একটা, ঈদের দিনে পরি খালি, আর জুমার নামাজ যখন পড়তে তখন পরে যাই, মানে পাঞ্জাবিটা ওভাবেই পড়া, এবং ঈদের দিনে পাঞ্জাবি পরে ঘুরি। কোন ধরনের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি টি-শার্ট, মানে গেঞ্জি। আচ্ছা আচ্ছা, আসলে আমরা যেহেতু বাঙালি, আমাদের লুঙ্গি, গামছা বা স্যান্ডো গেঞ্জি এটা হচ্ছে গ্রামের প্রথা আর কি। যেহেতু আমরা এখন মডার্ন যুগে উঠছি, আমাদের প্যান্ট শার্টটাই দেখি আমরা যে বেশি ব্যবহার করি আর কি। কিন্তু আপনার স্বাচ্ছন্দ্য মানে কোনটা? অনেকের আছে যে হচ্ছে শার্ট পছন্দ, টি শার্ট পছন্দ, অনেকে পাঞ্জাবি পছন্দ, তো সেক্ষেত্রে যদি বলা যায় আসলে টি শার্ট এবং প্যান্টটাই ছেলেদের ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে বেশি পছন্দ। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আপনাকে কে কে শুনছে, বা আপনার পরিবারে কেউ শুনছে কিনা, বা আপনি আপনার কোনো বন্ধু বান্ধবকে বলে এসেছেন কিনা যে হচ্ছে যে আমি রেডিও মহানন্দায় আসছি, এরকম কোনো বার্তা কাউকে দিয়ে এসেছেন কিনা, বা কেউ শুনছে কিনা? আমি আমার পরিবারকে জানিয়ে এসেছি, আমার বাসায় আমার মা বাবা বেঁচে নাই, আমার ওয়াইফ আছে, ওয়াইফকে জানিয়ে এসেছি। আচ্ছা, ওরা দেখছে, ফ্যামিলির আরো যারা শুভাকাঙ্ক্ষী সদস্য আছে তারা দেখছি, কিছু বন্ধু বান্ধবকে বলে এসেছি, অবশ্যই তারা আজকের এই আয়োজনটা দেখবে বা দেখছে হয়তো বা। আশরাফুল ইসলাম, আমিও সেম, আমি বন্ধু বান্ধবকে বলেছি, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে বলেছি আমাদের রেডিও মহানন্দার প্রোগ্রাম আছে ঈদের তৃতীয় দিন, তো ভাবে আসা। মা বোনকে আমার বোন জানে বা আব্বাও জানে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আব্বা, মা, ভাই, বোন সবাই আছে। ও আচ্ছা, আপনি অবিবাহিত? জি আমি অবিবাহিত। যাই হোক, একজন অবিবাহিত এবং একজন বিবাহিত, দুইজন দুই রকম বন্ধু পেয়েছি, কিন্তু দুইজনের দুই রকম অভিজ্ঞতা অবশ্যই শুনবো। বন্ধুরা, আপনারা শুনছেন ঈদুল আজহার অনুষ্ঠান তোমার জন্য আয়োজন, আর আপনাদের সাথে রয়েছি আমি ঋতিকা। অনেকটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো, অনেক মজা আড্ডা, অনেক কথাবার্তা হবে আপনাদের সাথে। তবে আবারও বন্ধুদের কাছে যেতে চাই, আমি একটু রিফাতুল আপনার কাছে জানতে চাই যে রেডিও মহানন্দা তো শোনা হয় নিয়মিত বা দেখা হয়,
আপনি দেখাও হয়। হ্যাঁ, কোন ধরনের অনুষ্ঠানগুলো শুনেন বা কোন অনুষ্ঠানগুলো শুনে থাকেন বেশি? আসলে রেডিও মহানন্দার যে অনুষ্ঠানই আপনারা করেন না কেন আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আপনাদের যে কথা বলার যে আয়োজনগুলো আছে এই আয়োজনগুলাই বেশি ভালো লাগে আপু। আর মানে কথা বন্ধু আয়োজন, হ্যাঁ কথা বন্ধু আয়োজনটাই ভালো লাগে, যেহেতু ওইখানে মানে একজনের সাথে আরেকজনে ফ্রিলি কথা বলা বা কথা বলেন আপনারা, আমরা দেখতে পাই। বিশেষ করে ওই অনুষ্ঠানই আমার ভালো লাগে, বাকি অনুষ্ঠানগুলো ভালো লাগে, খারাপ যে লাগে সেটা না। বিশেষ করে রেডিও মহানন্দার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আশরাফুল ইসলাম রাজন, আপনার কোন অনুষ্ঠানগুলো ভালো লাগে? আমার তো অনুষ্ঠান, আমি তো সেই 2024 মানে 15-14 সাল থেকে আপনাদের শ্রোতা। মানে আমি তখন SMS করতাম, তখন তো অনলাইন ছিল না, তখন শুধু ফোনে শোনা যেত আর আপনার SMS। তো দেখা যাচ্ছে কি একটা SMS করতে 2.5 টাকা খরচ হতো তখন থেকে আমরা SMS করতে থাকতাম। দেখা যায় SMS করতে করতে টাকা শেষ তখন কি ইমার্জেন্সি SMS করতাম। এই যে একটা ভালো লাগা ফিলিংস, দেখা যাচ্ছে আমি একটা কমেন্ট করলাম, আমার কমেন্টটা পড়লো বা আমার নামটা বললো, বা এটা একটা আলাদা একটা মানে একটা এনজয় আর কি। সেই সময়টা কিন্তু হয়তো শুধু আপনি শুনতে পেতেন, আর এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছি, তখন শুনতে পেতাম, এখন দেখতে পাচ্ছি। এই আমি একটা কমেন্ট করলাম, আমাকে দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখতে পাচ্ছি। তখন মো আপু ছিল, তারপরে রূপক ভাই ছিল, জয়ের প্রোগ্রামগুলা, তারপর আপনার লগরা পাঁচ ফরং আছে, এগুলো এটা আসলে ভালো লাগার আর কি, শুনেছি শোনার। আর আপনাদের সব প্রোগ্রামই ভালো, খারাপ কিছুই না, দর্শক সবাই উপভোগ করে। এবং আমি অনেক SMS এর মাধ্যমে আপনার তখন যুক্ত হতাম, তখন SMS রিপ্লাই দিতাম, দেখা যায় প্রতিটা SMS পড়তেন, ভালো লাগতো। তো ভালো লাগাতে একটা আড্ডার মতো মানে সব কিছু দিয়ে দেখা যায় সময় পার হতো, একটা গান শুনতে চাইলাম, শোনাতো। তো এভাবেই আর কি রেডিও মহানন্দাতে সংযুক্ত। প্রথম কিভাবে আপনার রেডিওটা শোনা যদি জিজ্ঞাসা করি? প্রথম আমার রেডিও শোনা হচ্ছে, আমি একটা রেডিওতে আমাদের বাজারে একটা চার দোকান আছে, আজিজুল ভাই, আর রেডিও তো শুনলাম যেরকম একটা রেডিও মহানন্দা 98.8 চাপাইতে মানে চালু হয়েছে। তো তখন আমরা আমাদের পাশেই দোকান, মিষ্টির দোকান আছে, তখন আমি শুনলাম রেডিও বড় রেডিও, আগের একটা রেডিও জাপানি, ওই রেডিওতে শুনলাম। শোনার পর তখন ভালোই লাগলো। তখন প্রথম ওইটা কাজ কে ছিল জানি, মৌ আপু না কে ছিল। তো শোনার পর তখন ওরা বলছে যে বন্ধু, আপনারা যদি কিছু আপনাদের মতামত জানতে চান বা কোনো কথা থাকে তো আমাদের এই নাম্বারে SMS করতে পারেন। SMS-টা নিলে তখন বুঝে নিলাম, তখন আমার ফোন থেকে SMS করতাম। তো আজিজুল ভাই তখন থেকে দেখা যাচ্ছে SMS করতাম, শুনতাম। শোনার পর তখন যখন এটা হলো, তখন একটা ফোন উঠলো, ফোনে শোনা যেত আপনার এই যে অনলাইনে একটা ফোন হেডফোনে শোনা যেত। ফোন নিলাম, তখন ফোনে আপনার টিনের সাথে বাঁধিয়ে রাখতাম, টিনের সাথে বাঁধিয়ে রেখে তখন ওই দেখা যাচ্ছে রেডিও মহানন্দা শোনা হতো, SMS করতাম, শুনতাম। এবং তখন তো মেলায় শ্রোতা দেখা যাচ্ছে শুনতো, তাই আলাদা অনুভূতি। মানে তখন তো ফেসবুক ছিল না বা সবার হাতে এত ফোন ছিল না, ফোন ছিল না, তখন অনলাইন ছিল না, ফেসবুক ছিল না। তখন সেই 14 বা 14 সালের দিকে অ্যাভেলেবল তো হলো 17-18 দিকে ফোন। আর আপনার ফোন তো 2002 সাল থেকে মনে হয়, 2 সাল থেকে আমরা এই তখন স্কুল লাইফ ছিল তখন। আচ্ছা, স্কুল লাইফ থেকে তখন আপনার ওই কলেজ থেকে তখন এই আমাদের রেডিও মহানন্দা শোনা। এবং আপনাদের এখানে অনেকবার এসেছি আপনাদের আমন্ত্রণে, ভালো লাগে থেকে আসা। অবশ্যই আরো অনেক আছে, যেরকম আপনার শামীম ভাই আছে, তারপরে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে তখন আমাদের ওখানে একটা গ্রুপিং, সবাই মিলে আসতাম। বা এখান থেকে আমাদের বাজারে মোয়া পাওয়া গেছিলো একটা প্রোগ্রাম করতে, আমাদের রামচন্দ্র হাটে প্রোগ্রামটা করলাম। তারপর আমরা ডাকতো, আমরা আসতাম, ভালো লাগতো সব দিক দিয়ে একটা মানে ভালোবাসা হয়ে গেছে। এটা SMS এখন আমার ধরেন সময় নষ্ট করে আপনাকে SMS করছি, দরকার নেই, ভালোবাসা ভালো লাগে থেকে করা, তো একটা ভালোবাসা আছি। রেডিও মহানন্দার সাথে থাকবো, শ্রোতা বন্ধুরাও থাকবে অবশ্যই। আপনারাই হলেন রেডিও মহানন্দার প্রাণপ্রিয় শ্রোতা বন্ধু, আর আপনারা যদি না থাকেন তাহলে আমাদের রেডিও মহানন্দা কিন্তু কিছুই না। আশরাফুল ইসলাম রাজন, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রেডিও মহানন্দা মানে রেডিওটা প্রথম কিভাবে শোনা হয়েছে? রেডিও শোনা আসলে ওই যে বললাম আমরা পাশাপাশি যেহেতু চাচা ভাতিজা সম্পর্কে, আমাদের শোনাটা ওইভাবে যে পাশের দোকানে যে আইজুল কাকার দোকান ছিল, ওনার দোকানে যে রেডিওটা ছিল একসাথেই শুনতাম, আমরা শুনতাম সবাই মিলে আড্ডা, সবাই একসাথেই। মানে ওদের তখন ফার্মেসি ছিল, মানে একই জায়গায় দোকান, সামনাসামনি দোকান, একসাথে একটা প্রোগ্রাম আসলো, অনেকে SMS হয়তো বলছে যে একসাথে আমরা এই শুনছি। বাড়িতে আপারে যে আপনারা এই লগরা পাঁচ ফোন করতে প্রোগ্রাম যখন হবে তখন জানতাম যে এই টাইমটা হবে, এই সময়টা হবে, ওই সময়টা আমরা একসাথে হইতাম আর কি। দেখা যাচ্ছে যে আপনার যখন প্রোগ্রামটা শুরু হলো তখন SMS করতে লাগলাম,
পুরো প্রোগ্রাম ধরে থাকতাম। ওই সময় তো জিনিসগুলো এত অ্যাভেলেবল ছিল না, Available সবার ছিল কাছে না, হ্যাঁ, থাকতো বা হ্যাঁ, সবাই শুনতাম, ওই কারণে এক জায়গা থেকে আর কি সবাই শোনার চেষ্টা করতাম বা শুনেওছি। আচ্ছা আচ্ছা, আপনারা যেহেতু বললেন যে চাচা ভাতিজা, মানে আপনার তো বন্ধু মনে হয়, বন্ধু কিন্তু সম্পর্কে চাচা ভাতিজা হয় আর কি। এরকম কিন্তু সম্পর্ক থাকলেও কিন্তু বন্ধুর মতোই হয়। তো আর একটু জানতে চাই, যেহেতু বন্ধু কথাটা উঠলো, আশরাফুল ইসলাম রাজন, আপনার কাছে যে আসলে বন্ধু মানে কি, মানে বন্ধু মানে আপনার কাছে মানে সংজ্ঞাটা কি? বন্ধু মানে তো ভালো কিছু, বন্ধু মানে আপদ বিপদ সব সময় দুঃখে সুখে পাশে থাকবে, ভালো তো থাকবে খারাপে থাকবে, যারা খারাপে থাকবে না তো বন্ধু না, শুধু ভালো সময় তো বন্ধু না, ভালো খারাপ দুটো মিলে যে পাশে থাকবে সেটা হচ্ছে প্রকৃত বন্ধু। এবং আমাকে বুঝবে বা আমি তাকে বুঝবো, সবকিছু মিলে বন্ধু মানে। বন্ধু মানে তো মেলা কিছু বলা যায়, বন্ধু তো কোনো মানে ইয়া দেওয়া মানে সংজ্ঞা নাই। রিফাতুল, আপনার কাছে বন্ধু মানে কি? বন্ধু মানে হচ্ছে সব সময় একসাথে পাশে থাকা, আপনার বিপদে যে যাকে আপনি পাশে পাবেন, পাশে অনেককেই পাওয়া যায়, কিন্তু বন্ধুর মতো করে মানে নিজের কাছের মতো করে পাশে কিন্তু মানে বিশেষ কাউকে ছাড়া পাওয়া কিন্তু যায় না। বন্ধুর সংজ্ঞাটা আসলে ওই রকম ভাবে আমার কাছে নাই, কিন্তু বন্ধু মানে হচ্ছে আমার বিপদ আমি যাকে পেয়েছি বা আমার বিপদে সবসময় পাশে যে ছিল সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু। আচ্ছা আচ্ছা, তো এই যে বন্ধু আপনারা যখন একসাথে আড্ডা দেন, নিশ্চয়ই এটা একটু দেখেন যে হচ্ছে যে একটা গ্রুপের ভিতরে হয়তোবা কেউ একটু বেশি ফাজিল থাকে, কেউ একটু বেশি রাগী থাকে, কেউ একটু বেশি টেরা থাকে। তো আপনাদের গ্রুপের মধ্যে যদি বলা হয় তাহলে আসলে বেশি ফাজিল কে? আমাদের গ্রুপে ওই রকম ফাজিল বা ওই টাইপের কেউ নাই, আসলে সবাই একজন আরেকজনকে আমরা বুঝি এবং একজন আরেকজন মতের মূল্যায়ন করি আমরা, যে কারণে আমাদের মধ্যে আর কি এড়িয়ে চলি আমরা। না, আমি ওইটা আসলে বুঝাতে চাইনি, হয় না যে একটু মানে ও না থাকলে মানে আড্ডাটা মুছে জমছে না, ওর কথাগুলো মনে হয় যে সবসময় মজার, মানে আমি এরকম ধরনের বলছি, নেগেটিভ কিছু না, যে হয় না যে একটা বন্ধু না থাকলে হয়তো ওই থাকলেও বিরক্ত লাগছে, না থাকলেও আবার খারাপ লাগছে, মাঝে মাঝে এরকম যে আশরাফুল ইসলাম রাজন না থাকলে এরকম মনে হয় যে কি ব্যাপার উনি আসলো না বা কোথায় গেছে, মাঝে মাঝে ফোন দিয়েও খোঁজ নিয়ে, যে কয়েকদিন আগে একবার রাজশাহী গেছিল, মনটা খারাপ লাগছিল যে কি ব্যাপার ওর সাথে 5-7 দিন থেকে দেখা না হয়নি। হ্যাঁ, ওইটাই আমি বলতে আছি যে এমন একজন থাকে না যে হচ্ছে যে মানে হয়তোবা 2-3 দিন না দেখা হলে একটু মনটা খারাপ করে যে কি ব্যাপার কি হয়েছে, এই যে একটা খোঁজ নেওয়া। তো আমি যদি একটু আপনাদের দুজনকে কম্পেয়ার করি, আপনাদের দুজনের কথা বলি, তাহলে আসলে আপনাদের দুজনের মধ্যে শান্ত কে? শান্ত আমার কাকাই। কিন্তু তো এখানে কথাবার্তাতে মনে হচ্ছে যে শান্ত আপনাকেই লাগছে। না, কাকাই শান্ত, কারণ কাকা এখনো অবিবাহিত। তাহলে তো এটা মেনে নেওয়া যায় না, কারণ বিবাহিতরা কিন্তু শান্ত হয়ে যায়। না, বিবাহিত শান্ত হতে হবে, কারণ সরি বলতে না শিখলে তো সংসার করা মুশকিল, এটা তো জানেন আপনি। ওই দিক থেকে কাকাই শান্ত, মানে আমি এখন উশৃঙ্খল হয়ে গেছি। তো কাকা কি বলবে? হ্যাঁ, আমার শান্ত বলতে যে আসলে ভাতিজার সাথে চলাফেরা, এখন ভাতিজা মানে বন্ধু চলাফেরা হয়, তো ভালো লাগে আর কি, ভালো ছেলে। আর আমরা তো ওভাবে কারোর সাথে চলি না। মানে এটা কি আপনারা সলা পরামর্শ করে এসেছেন যে হচ্ছে যে আমরা ক্যামেরার সামনে গিয়ে কেউ কারো নামে কিছু বলবো না, মানে হাড়ি ভাঙবো না? কিছু নাই তো আসলে, থেকে হয়ে যাচ্ছে আর কি, আপনি বলছেন প্রশ্ন রাতেই চলে আসছে কথা। আচ্ছা আচ্ছা, না আমি তো মনে করছি মনে হয় আমার কোনো প্রিপারেশন ছিল না যেভাবে। হ্যাঁ, সেটা তো প্রিপারেশন আমরা দিই না, কারণ হচ্ছে কি প্রশ্ন করব আমরা তো সেটা আগেই তো বলে দিই না, কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, তাহলে তো পরীক্ষার হলে তো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে বুঝাই যাচ্ছে আপনারা দুজনে কিন্তু খুব চালাক, মানে কেউ কারো মানে ভাঙবেন না। আর আপনি যখন ভাঙবেন না আমাকে প্রশ্ন করতেই হবে। আশরাফুল, আপনাকে আমি একটু জানতে চাই যে আপনার ভাতিজা বলেন বা বন্ধু বলেন, রিফাতুলের কোন জিনিসটা খারাপ লাগে? অনেকদিন তো ধরেন আপনাদের মধ্যে চলাফেরা খারাপ লাগে, আমার মাঝে মাঝে ফোন ধরে না, দেখা যাচ্ছে যে অনেক ব্যস্ত থাকে না, ফোন ধরে তখন খারাপ লাগে। ফোন দিতে থাকে না তুই? না, আসলে ফোন ধরি না, ওই সময় আমি ফোন ধরি না, কিন্তু পরে তো আবার ব্যাক করি, পরে ব্যাক করে খোঁজ নিয়ে হয়তো বিশেষ কারণে, যাই হোক প্রয়োজনের সময় ধরেন না, তখন হয়তো মনটা খারাপ হয়। আচ্ছা, যাক, তারপরে কথা হয়, ভালো সব মিলে দেখা যায়। রিফাত, আপনার আশরাফুল ইসলাম মানে রাজনের কোন জিনিসটা খারাপ লাগে? আপনারা কিন্তু একে অপরকে খুব বাঁচাচ্ছেন। আসলে খারাপ লাগার কিছুই নাই, যেহেতু কাকা আমাকে ফোন দিয়ে পায় না, কিন্তু আমি আবার কাকাকে ফোন দিয়ে পাই, সেহেতু খারাপ লাগার কিছু নাই আপু, খারাপ লাগার কোনো দিকই নাই কাকার ভিতরে। আমি ফোন ধরি, আমার দেখা যায় আমি যখন কেউ দেয় আমি ফোনটা ধরি, কারণ এমার্জেন্সি কিছু হতে পারে, ফোনটা ধরাটা জরুরি। দেখা যায় অনেক সময় ব্যস্ত থাকলেও হ্যাঁ আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি, ফোনটা সবসময় ধরা হয় বা ধরি, এরকম আর কি। একটু জানতে চাই, আপনাদের ছোটবেলায় একটু ফিরে যেতে চাই। রিফাতুল, আপনার ছোটবেলায় একটু ফিরে যেতে চাই। এই যে ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদ,
কোন ঈদটাকে বেশি মানে ভালো লাগে? ছোটবেলার ঈদ এবং বড়বেলার ঈদের মধ্যে বিশেষ করে এই ঈদুল আজহার ঈদের ভিতরে অনেক পার্থক্য। একটু যদি বলতেন। আমরা ছোটতে ছিলাম, ছোটতে আসলে যে গরু ছাগল কেনার একটা বিষয় ছিল, তখন কিন্তু আমরা অধীর অপেক্ষায় থাকতাম বাসায় যদি গরু ছাগল মানে কোরবানির প্রস্তুতি না থাকতো বা কেনা না থাকতো, আমরা কখন বাজারে যাব, কখন কিনবো বা কখন কি করব, এই ধরনের একটা পেরেশানি কাজ করতো। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পরে এই পেরেশানিটা কাজ করে না। কাজ করে না কেন? না করার কারণ হচ্ছে যে দায়িত্ব। তখন ছিল বড়দের কাঁধে দায়িত্ব, এখন আমাদের কাঁধে দায়িত্ব। এখন অটোমেটিক্যালি আমাদের মানে অনেক আগে রেডি থাকতে হয় যে বাচ্চা কাচ্চাদের জন্য যে এই আয়োজনটা, বাচ্চা কাচ্চা যাতে হতাশ না হয় যে কখন কোন পেরেশানিতে কখন আয়োজনটা করবে বা কখন নিয়ে আসবে। এই দায়িত্বের ভিতর মানে পার্থক্যটা বুঝতে পারি আমি। আগে বাবা মা এই দায়িত্বটা ছিল, তখন আমরা হয়তো বলতাম যে আজকে হয়নি, কি ব্যাপার, কেন করছে না বা হচ্ছে না কেন, এই যে একটা উদ্বিগ্নতা ছিল। এখন এই বিষয়টা না, এখন এই বিষয়টা বুঝি। পার্থক্য আমার কাছে এটাই। আচ্ছা আচ্ছা, কিন্তু আর একটা বিষয় যে ছোটবেলা ধরেন যখন কোরবানির জন্য যে পশুটা কিনা হতো, বাড়ি নিয়ে আসলে তাকে আদর করা, তাকে যত্ন করা, তাকে খাওয়ানো, মানে এই বিষয়গুলো কিন্তু অনেকেই মিস করে। আমি আরেকটু বলতে চাই যে এই যে ঈদের ক্ষেত্রে মানে ঈদের বোনাস, সেটা এখন দেয়া হয় নাকি এখনো পাওয়া হয়? এখন পাই, আবার দিতেও হয়। যেহেতু আব্বা আম্মা নাই, আমার দাদি বেঁচে আছে, আমার চাচা বেঁচে আছে, তাদের কাছ থেকে পাওয়া হয়। আর আমার বাচ্চা কাচ্চা ছেলেপিলে অনেক মানে ছেলেপিলে দুইটা, আমার চাচাতো ভাই বোনেরা আছে, তাদেরকে দেওয়া হয় আর কি। মানে দুটাই এখন? হ্যাঁ, নেওয়া হয় আবার দেওয়াও হয়। আশরাফুল ইসলাম রাজন, আপনার কাছে হচ্ছে ছোটবেলার ঈদ না বড়বেলার ঈদ, কোন ঈদ? ছোটবেলার ঈদ তো আসলে অন্যরকম ফিলিংস, সেটা তো বুঝাবার নাই। দেখা যাচ্ছে ছোটবেলার ঈদে আমরা তখন 5-6 জন মিলে একটা হতাম, ভটকা কিনে এলাম, ভটকা ফুটেতাম ঈদের আগের রাতে ভটকা সারা রাতে ভটকা ফুটেতাম। দেখা যাচ্ছে যে কাউকে জ্বালাতাম, কারো বাড়িতে মারতাম। ছোটকালে যা হয়, তো ছোটকাল আর বড়কাল তো এক হয় না। ছোটকালে তো স্মৃতি এটা থেকেই যায়, ছোটকালের মতো কিন্তু কখনোই হবে না। তারপরে ঈদের আগে, ঈদ নামাজ পড়তে যাওয়ার আগে বাবার কাছে সালামি লওয়া বা আপনার টাকা লওয়া, এটা একটা ব্যাপার ছিল। তারপরে আপনার বন্ধু বান্ধবরা এনজয় করতাম। কিন্তু বড় সময় ঈদ এখন একটা দায়িত্ব যেহেতু ঘরে আসছে, যেহেতু বড় হয়েছে, বুঝতে শিখেছি, এখন তার ছোটবেলার মতো করা যায় না। এখন ঈদ আপনার সাদা ভাবে করি আর কি, বড় যেভাবে হয় আসলে এখন সেভাবে করা যায় না। কারণ সকালে উঠলাম, দেখা যায় গোসল সমাজে মানে কাজটা করতে কাজের উপরেই থাকি, কাজের উপরেই সেটা সন্ধ্যার পর ফ্রি হয়। সন্ধ্যার আগে কোনো ফ্রি হয়ই নাই। সন্ধ্যার পর তখন ফ্রি একটা ঘুরতে গেলাম বা ঘুরলাম, বন্ধুরা আড্ডা দিলাম, এই আর কি। কিন্তু ছোটবেলা আর বড়বেলার পার্থক্য, ছোটবেলার এটা এনজয় আলাদা। আর বড় যখন হয় কিন্তু মিসটা এখনো ছোটবেলার ঈদকেই করে। অবশ্যই মিস ছোটবেলার ঈদকে মিস করতে হয়, কারণ ছোটবেলার ঈদ আলাদা একটা এনজয়। আচ্ছা, আর বড় যখন হয় তখন একটা ভারত তো আছে, তখন সবকিছু করাই যায় না। বোনাসের ক্ষেত্রে এখনো কি আপনি বোনাস পান নাকি শুধু ঈদে? না, বোনাস হ্যাঁ পাই, আবার দিতে হয়, বাবার কাছ থেকে পাই, আবার বোনরাকে দিতে হয়। মানে যত না পান তার ডবল দিতে হয় মনে হয়। ধন্যবাদ। যেহেতু ছোটবেলায় ফিরে গেছি, একটু অতীতে ফিরে গেছি, এবার একটু জানতে চাই আশরাফুল ইসলাম রাজন আপনার কাছে যে আসলে আমাদের জীবনে অনেক কিছুই মানে এরকম স্মৃতি থাকে, সেটা আনন্দ মানে যুক্ত হতে পারে বা হলো বেদনা যুক্ত হতে পারে। তো এই মুহূর্তে আপনার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা যেটি আমার বন্ধুদের কাছে শেয়ার করতে চান বা এখনো পর্যন্ত আপনি ভুলেন না, বা মনে পড়লে হয়তো বা মন খারাপ হয়ে যায়, কিংবা হয়তো বা অকপটেই আপনার মনে মুখে একটা হাসি চলে আসে, এরকম কোনো স্মৃতি? রিফাতুল, আপনার কাছে এই প্রশ্নটা থাকবে, আপনি একটু অতীতে ফিরে যান, ফ্ল্যাশব্যাকে। স্মৃতি বলতে যে প্রথম মানে ছোটোবেলায় একটা যখন স্কুলে প্রাইমারিতে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়ার সময় তখন আমাদের ওখানে একটা আমার ফ্রেন্ড ছিল এই বাবলু বেলে। তো তখন আমরা প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে আর কি ওই দেখা যাচ্ছে যে বই লুকিয়ে টেকে স্কুল ফাঁকি দিতাম, মানে ফাঁকি দেওয়ার জন্য দেখা যাচ্ছে কোথায় ঘুরতে গেলাম বা খেলতে লাগলাম। স্কুল টাইমের আগে যখন স্কুল টাইম হলো তখন বাসা থেকে বের হতাম, আর ছুটির সময় তখন বাড়িতে ঢুকতাম। এসিদের আসলে এটা হাসিও লাগে আবার ইয়েও লাগে যে কি একটা সময়, এখন ভাবলে খারাপ লাগে তখন ওটা কি করেছি এরকম একটা স্মৃতি আর কি। আচ্ছা, রিফাতুল, আপনার এই মুহূর্তে কোনো স্মৃতি? আমার বিশেষ কোনো স্মৃতি মনে পড়ছে না এই মুহূর্তে। আসলে স্মৃতি আছে আবার স্মৃতি নাই, কিন্তু ওইরকম বিশেষ কোনো স্মৃতি নাই আপু আমার। মানে রিফাতুল ভাই আমাদের হচ্ছে একেবারে সোজা সাপটা। আচ্ছা, আপনি যেহেতু বিবাহিত, তো আপনার কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে নাকি হচ্ছে যে পছন্দ? হ্যাঁ, আমার পারিবারিক বিয়ে হয়েছে। আমার আব্বা মা মারা যাওয়ার আগে ওনারাই পছন্দ করে বিয়ে দিয়ে গেছে আর কি। আচ্ছা, মানে কয় বছর হলো? আমার 7 বছরের সাংসারিক লাইফ আপু। বাবা, 7 বছর। ভাইকে দেখে কিন্তু কেউ বলবে না যে ভাই 7 বছরের সাংসারিক জীবন এবং সেই সাথে হচ্ছে 2টা বাচ্চা। হ্যাঁ, 2টা ছেলে। আর তারা কত বড় বড়? মেয়ের বয়স হচ্ছে 6 বছর আর ছেলের বয়স হচ্ছে 2 বছর। ও আচ্ছা আচ্ছা, তাদের জন্য অনেক শুভকামনা। এখন আসলে তাদেরকে নিয়েই আপনার সময়টা মনে হয় কেটে যায়। তাদেরকে নিয়ে সময় কেটে যায় আর কি।
তাছাড়া আমি একজন ছোট মানে কি বল শুরু করেছি কন্টেন্ট ক্রিয়েটর আর কি। ও আচ্ছা, তাই নাকি? নতুন শুরু করেছি। আপনার পেজ বা আপনার ইসের নাম আমার আমি প্রোফাইল দিয়ে কাজ শুরু করেছি। আমার প্রোফাইলের নাম হচ্ছে রিফাতুল হক। আচ্ছা আচ্ছা, মানে কোন ধরনের কন্টেন্ট গুলো আপনি করে থাকেন? আমার মূলত কন্টেন্ট হচ্ছে ফানি কন্টেন্ট। আচ্ছা, ফান রিলেটেড যে কন্টেন্টগুলো আছে আমরা ফানি কন্টেন্টই বানিয়ে থাকি। তো সেটা কি আপনি একাই নাকি আপনাদের? না, আমার সাথে আমার একজন টিমমেট আছে, ছোট ভাই আছে, টিমমেট আছে। ও বাইরে অপেক্ষা করছে, আজকে আমার সাথে এসেছে, বাইরে অপেক্ষা করছে আর কি। ও আচ্ছা, তো এই ঈদে কোনো কন্টেন্ট মানে মাথায় এসছে বা করবেন বা করেছেন? এই উপলক্ষে অনেকগুলো কন্টেন্টই আমার মানে প্রকাশ হচ্ছে, রিলিজ হচ্ছে আর কি। আস্তে আস্তে দর্শক শ্রোতা দেখতে থাকুক, রেডিও মোহনদার সাথে সাথে আমার পেজটাও দেখতে থাকুক। অবশ্যই আপনি আপনার পেজের কিন্তু একটু প্রমোট করে দিতে পারেন আমাদের বন্ধুদের কাছে। আমার পেজের নাম হচ্ছে মোহাম্মদ রিফাতুল হক, বাংলাতে? হ্যাঁ বাংলাতেই, হ্যাঁ রিফাতুল হক। আমার মোটামুটি 10,000 ফলোয়ার আছে, 10,000 ফলোয়ার আছে, আর সবগুলাই আমার ফানি কন্টেন্ট আর কি আপু। আচ্ছা, আমরাও চাই আপনার এই পেজ যেন আরও অনেক দূরে এগিয়ে যাক। আশরাফুল ইসলাম রাজন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা কথা বলছি, এই যে আমরা অতীতে ফিরে গেছি, আপনার এরকম কেউ আছে বা এখন মানে ছিল বা আছে কিনা, বা ভবিষ্যতে যদি এখন নাও থাকে ভবিষ্যতে এরকম মানে থাকবে কিনা, মানে কোনো প্রিয় মানুষ যাতে হচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে কিনা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে এটা আগে ছিল, এখন নাই, এটা এখন আর কিছু না। এখন একটা মানে বিয়ে আর কি, মেয়ে বাড়িতে বাসায় খুঁজছে। ঈদ এই যে 3 দিন, আজকে ঈদের 3য় দিন, সম্ভবত দোয়া রাখেন এক সপ্তাহের মধ্যে হয়তো বা একটা কিছু হতে পারে। ও আচ্ছা, বাবা বাবা, খুব সুন্দর তো, মানে এত ভালো একটা কাজ। তার মানে পছন্দ সবকিছু হয়ে গেছে নাকি? পছন্দ হ্যাঁ, প্রায় হয়ে যাওয়ার মধ্যেই, বাকিটা আল্লাহর ইচ্ছে। যা, মানে এই যে আমি এটা একটু বেশি দেখেছি, যে আমি জানি না আমি ভুল কিনা, মানে আপনাদের কুরবানিদের পরপরই কিন্তু বিয়েটা অনেক বেশি হয়, প্রচুর পরিমাণে হয়। মানে ঈদেরটা একটা কি, ঈদের দেখা যায় ঈদের সময় অনেকে বাইরে থাকে, ছুটি পায়, সবাই আসে, বাসায় আসে। দেখা যাচ্ছে মেয়ের বাপ বাইরে বা ছেলের বাপ বাসে বা ভাই ছিল বাইরে, ঈদের সময় একসাথে হয়েছে, ঈদের সময় একসাথে, তখন এই প্রোগ্রামগুলো দেখা যায় একসাথে হ্যাঁ অনুষ্ঠান করে, ওই জন্য ঈদের পরে আয়োজনগুলো শেষ করে। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ মানে ঈদুল ফিতরও আপনার এই এটা হয়, হ্যাঁ দুই ঈদেই হয়। আমরা তাহলে নিশ্চয়ই দাওয়াত পাচ্ছি মনে হয় বন্ধুদের কাছে নাকি? সবাই কিন্তু শুনে রাখলেন, সবারই কিন্তু দাওয়াত, আমাদের সাথে সবারই কিন্তু দাওয়াত থাকলো, বন্ধুর বিয়েতে আমরা অবশ্যই যাব। এই যে আপনারা রেডিও শুনছেন এবং রেডিওর অনেক প্রোগ্রামগুলোই শুনেন, যদি একটু বলি যে হচ্ছে যে রেডিওর তো ধরেন আপনারা 2000 মানে শুরু থেকেই ধরেন 14-15 থেকেই শুনছেন, তো সেক্ষেত্রে এখন মানে পার্থক্যটা আপনি কতটুকু দেখতে পারেন? আশরাফুল ইসলাম, মানে সেই সময় কি দেখছিলেন, এই সময় কি দেখছেন? তখন তো ওল্ড, মানে শুধু শোনা যেত, তখনকার রেডিও মহানন্দা আর এখনকার রেডিও মহানন্দা অনেক পার্থক্য। এখন অনলাইনে দেশ বিদেশ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার অনেকে মানে আমার চাচাতো ভাই আছে বা অনেকে বিদেশে আছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে, এরাও বলে যে আমার রেডিও মহানন্দা এভাবে শুনছি, বা আমরা দেখতে পাই, আমি এসএমএস করছি, ওরাও এসএমএস করছে, বিদেশ থেকে শুনছি দেখতে পাই। হ্যাঁ, তো আসলে অনেকটা এগিয়ে গেছে রেডিও মহানন্দা এখন যুগ উপযোগী অনুযায়ী। আগেকার রেডিও মহানন্দা থেকে এখন অনেক মানে এক কথায় অনেক কিছু। রিফাতুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে যদি আপনিও তো অনুষ্ঠান দেখেন, আপনার হয় না, দেখেন সব কিছুর কিন্তু সবসময় যে প্রশংসা করাটাও কিন্তু ঠিক না, আর সব কিছুরই একটা নেগেটিভ দিক রয়েছে। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের রেডিও মহানন্দা মানে কোন অনুষ্ঠানগুলো একটু মানে হয়তো বা এরকম আছে, এরকম করলে একটু ভালো লাগতো, এজ এ শ্রোতা হিসেবে আপনার কাছে মানে এরকম কোনো চাওয়া পাওয়া আছে কিনা? অনুষ্ঠান আপু সবগুলো বলি বা খবর বলি বা যেটাই হোক না কেন, আসলে অনুষ্ঠান তো মানে আমাদের মতো দর্শক বন্ধুকে নিয়েই বানানো হয়। আপনাদের কথা চিন্তা করে, হ্যাঁ আপনারা যদিও চেষ্টা করেন যে আমরা হয়তো এরকম বানাবো, কিন্তু অনুষ্ঠানের মধ্যে আর কি ওইরকম হয় না, অনুষ্ঠানের ভিতরে এরকম সম্ভব হয় না। কিন্তু যতগুলো অনুষ্ঠান আমি দেখি সবগুলো অনুষ্ঠানই ভালো লাগে, আর বিশেষ করে যেগুলো নিউজ আছে, নিউজগুলো তো আর আসলে মানে মন গড়ানো বানানো যায় না, না সেটা কখনো করা যায় না। বাস্তব নিউজ সেগুলাই। রেডিও মহানন্দা এটা বলি আমি, এটা বলা ঠিক হবে কিনা জানি না, আপনাদের নিউজ যেটা, নিউজটা কিন্তু আপনার আপডেট এখন হতে পারেনি। দেখা গেছে যে অন্য যেগুলা আপনাদের অনেক পরে, এরকম চাপাই বাতরা বা চাপাই ক্লাব, হ্যাঁ, কিন্তু আপনার এটার সাথে আমাদের মানে একটু প্রবলেম, যেহেতু আমাদের এটা কমিউনিটি রেডিও, আমরা কিন্তু সবকিছু চাইলেই দিতে পারি না। হ্যাঁ, এটা আমাদের একটা মানে বাধ্যবাধকতা আছে, কারণ হচ্ছে যে আমাদের কিন্তু রিসেন্ট কিছুদিন আগে ভিডিও নিউজ যেত, কিন্তু সেটা এখন কিন্তু বন্ধ আছে। তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছুতেই বাধ্যকতা থাকে, যেটা হলো আমরা সেটা অতিক্রম করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই আপনি যেহেতু বললেন, অবশ্যই আমরা মাথায় রাখবো। এছাড়া আর কোনো কিছু মানে না, আর কিছু নাই, রেডিও মহানন্দা সব পাশে থাকেন বা রেডিও মহানন্দা সব কিছু ভালো লাগে,
নিউজের ব্যাপারটা আমার একটু মানে মাঝে মাঝে ভাবি যে নিউজ যেরকম করলে পারতো, যেরকম চাপাইতে সব নিউজগুলো করছে এরকম, যেহেতু আপনাদের নিউজগুলো পড়া হয় বা পড়েন অনেক সময়, তো দেখে একটা নিউজ আসলো পড়লেন বা বললেন, তো এই জিনিসটা আমাকে মানে এই দেয় যে রেডিও মহানন্দার মধ্যে নিউজটা আপডেট হতে পারেনি। না, আমাদের যেহেতু সময়টা বাধাই আছে, আমাদের যেহেতু তথ্য মন্ত্রণালয় অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা বাধা থাকে এবং আমরা চাইলেও কিন্তু অনেক কিছু অনেক সময় হয় না। এখন বর্তমানে যারা ধরেন কন্টেন্ট ক্রিয়েটর বলি বা নতুন নতুন যারা পেজ নিয়ে চালাচ্ছে, তারা যে কোনো বিষয়ে কিন্তু লাইভ করে নেয়, কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু যেমন রাজনীতি বলি বা মানে নেগেটিভ বিষয়গুলো কিন্তু আমাদেরকেই করতে, হ্যাঁ নেগেটিভ বিষয়গুলো থেকে কিন্তু আমরা দূরে থাকি। না ঠিকই আছে, যেহেতু কমিউনিটি গাইডলাইন ফলো করতে হয়, আমাদের সেটা গাইডলাইন ফলো করে কিন্তু আমাদের কি করতে হয়। রেডিও মহানন্দা আপনার এই যেহেতু গাইডলাইন আছে, রুলসের মধ্যেই চলতে হবে, রুলস বাইরে কিছু করা যাবে না, মানে আপনাদের যেটা ভালো লাগে ভালো হয়। তবে ভালো লাগে মহানন্দা, রেডিও মহানন্দার যতগুলা আয়োজন আমরা দেখি ভালো লাগে কাকা, তাই না? হ্যাঁ ভালো লাগে, খারাপ না। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবং সে সাথে দেখছেন হচ্ছে যে পবিত্র ঈদুল আজহার বিশেষ আয়োজন তোমার জন্য আয়োজন। আর আজকে আমাদের মাঝে দুইজন অতিথি উপস্থিত রয়েছেন। আছেন আমাদের সাথে মোহাম্মদ রিফাতুল হক এবং সে সাথে আছেন আশরাফুল ইসলাম রাজন। আশা করছি আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এবং শুনছেন, সে সাথে খুব ভালো লাগছে। এবং যদি কমেন্ট করতে চান facebook.com/rm98.8 এখানে কিন্তু কমেন্ট করে দিতে পারেন। আমি আবারও একটু যেতে চাই রিফাতুল হক আপনার কাছে, যে হচ্ছে যে প্রিয় যদি বলতে যাই তাহলে হচ্ছে যে আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে হলুদ আপু। হলুদ? বিশেষ করে এই প্রথম আমি শুনলাম যে কারো প্রিয় রং। আমার প্রিয় রং হলুদ। আসলে কালো, সাদা, লাল, নীল তো অনেকেই পছন্দ করে, কিন্তু আমি মানে কেন জানি আমার হলুদ রংটাই খুব ভালো লাগে আপু। তাই নাকি? হলুদ রং মানে এর কোনো কারণ নাই, আপনার হলুদ রঙই ভালো লাগে? কোনো কারণ ছাড়াই হলুদ রং ভালো লাগে। তো ভাবিকে কি হলুদ রঙের শাড়ি কিনে দেওয়া হয়? ভাবির কি হলুদ রং প্রিয়? আপনার ভাবির রং সম্ভবত লাল প্রিয়, কিন্তু সম্ভবত ভাবি যদি এই মুহূর্তে দেখে থাকে তাহলে 7 বছর সংসারে কি করেছেন হলুদের ভাই? কি একটা আছে কি জানি, হলুদের কি বলে, এই কি হলুদের একটা ইয়ে আছে না, হলুদ মানে সিরমল না কি জানি একটা ইয়ে আছে, হিমু 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 সরি হিমু হুমায়ুন আহমেদের হিমু হিমু মানে হুমায়ুন আহমেদ হিমু। না আসলে আমাদের তোমার খেয়াল হয়েছে না কাকা, এক সময় আমরা সবাই মিলে হলুদ পাঞ্জাবি বানিয়েছিলাম আমাদের ব্যাচের সবাই। তবে আমি হলুদ পরে কথা, আমি কিন্তু হলুদ পরে, তুমি মনে হয় সময় রাজশাহীতে ছিলে, আমি পরিনি, কিন্তু সবাই বানিয়েছিল। আসলে ওই উদ্দেশ্যে না, হলুদ রংটা আমার ছোট থেকেই পছন্দ। কি উদ্দেশ্যে পছন্দ এটা আমার নিজেরও জানা নেই। আপনি কখনো ভাবেননি যে আসলে হলুদ রংটা কেন আমার পছন্দ? এটা আসলেই ভাবিনি, ভাবতে হবে এখন থেকে, দেখছি যে না ভাবলে অবশ্যই ভাববেন। আশরাফুল ইসলাম রাজন, আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং সাদা। সাদা? সাদা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার প্রিয় রং যেহেতু সাদা, সেহেতু সাদা শুভ্রতার প্রতীক। সাদা কিন্তু অনেকেরই পছন্দ, আমারও কিন্তু সাদা এবং নীল খুব ভালো লাগে। আর এবার কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানে কিন্তু আসলে গান বা কবিতা বা কৌতুক কিছু একটা করতে হবে, মানে কিছু একটা, এটা একটা বাধ্যবাধকতা। আশরাফুল ইসলাম রাজন, আপনি কি শোনাবেন আমাদের আজকের বন্ধুদেরকে? আমি তো আসলে গান জানি না। গান না জানেন, আপনি একটা ছোট্ট কবিতা বলতে পারেন, একটা হচ্ছে যে আপনি কৌতুক বলতে পারেন, কিন্তু একটা কিছু বলতে হবে। রিফাতুল হক, আপনি কিন্তু ভাবতে থাকুন, আপনার কাছেও কিন্তু আসবে এই প্রশ্ন। গান তো ভাবে করা হয় না। আচ্ছা, আমরা জানি, আমরা সবাই বাথরুম সিঙ্গার। এই মুহূর্তে গান মনেও পড়ছে না, কি গাবো? আপনি যদি মনে করে দিতেন তাহলে তো শুরু করতাম। না, এটা তো ঠিক না, আমি তো মনে করে দিতে পারবো না। আপনি হিন্দি হোক, বাংলা হোক, যেটাই হোক, আপনি কিছু একটা গান যে গাইতে হবে এটা কিন্তু বিষয় না। আপনি জোকস বলতে পারেন, কবিতা বলতে পারেন। জোকস আপনার যদি মনে না থাকে রিফাতুল হক, আপনার যদি এই মুহূর্তে মনে আসে, একটু আপনার কাছে আসছি, আপনি একটু মনে করেন। বাতিজা পারবে গান করতে? তুমি শুরু করো কাকা, আমি শেষ করব ইনশাআল্লাহ। দরজায় দাঁড়ানো, ওটা গান ভাই, মানে দুলাইন, বেশি পারবো না। অবশ্যই অবশ্যই। দরজায় দাঁড়ানো অলস আমি, অপেক্ষায় তোমার ভেজা চুল, কখনো আঙিনায় কখনো আর পারবো না, মানে গানটা কিন্তু ভালোই মতেই হচ্ছে না। আরিফাতুল হক, আপনার কাছে কি শুনবো আমরা? আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি শোনাবো আসলে নিজেই বুঝতে পারছি না, তারপরেও ছোট্ট একটু মানে জোকস দিয়ে শুরু করি। হ্যাঁ অবশ্যই। যে আমাদের সমাজে ইদানিং যে মানুষ প্রতিশ্রুতি দিচ্ছে না, অনেকেই তো অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বা না জেনেও প্রতিশ্রুতি দিচ্ছে। তো এখন ধরেন আমরা তো সাধারণত গ্রামে বাস করি, এখন সমাজ মানে শহর থেকে কোনো এক ল্যান্ডলর্ড আসলো, মানে ধরেন বড় টাইপের কোনো লোক আসলো, এন্ড আমরা সাধারণত তার সাথে তার স্যুটবুট দেখে তার সাথে দেখা করতে যাচ্ছি। তো ওই সময় আমাদের ধরেন হাত পায়ে কাদা, আমরা মাঠ থেকে উঠে তার সাথে যাচ্ছি। এখন তার কিন্তু ধরেন অরিজিনালে কিছু ভোটের দরকার বা লোকের দরকার বা
মানে তার সাথে সহমত যোগাবে বা তার পিছনে দাঁড়াবে এরকম কিছু লোকের দরকার। তা আমরা যখন শহরের ওই লোকের সাথে দেখা করতে গেলাম আমাদের হাত পায়ের কাদা নিয়ে, তো ও আবার ওর পাশের লোকজনকে জিজ্ঞাসা করছে যে এরা কারা, বলছে যে হুজুর এরা তো ওই যে ক্ষেত খামারে কাজ করে এই জন্য ওদের হাত পায়ের এই অবস্থা। বলছে ওদেরকে বলে দাও যে আমার সাথে থাকলে আমি সামনে বার বা সামনে মাসে বা সামনে টাইমে আমি যদি পরের বার মানে গ্রামে আসি তাহলে ওদের মাঠটাকে আমি সম্পূর্ণ টাইলস লাগিয়ে দেবো। এখন বলেন তো যে বিষয়টা কেমন দাঁড়ায়, আমরা খেতে খামারে কাজ করি, যদি ওইটা আমাদের টাইলস বানিয়ে দিই তাহলে কাজ করব, ক্ষেত খামার হবে কোথায়? ক্ষেত খামার হবে কোথায়? ধন্যবাদ, আসলেই অনেক ভালো লাগলো। আর এই যে ঈদে কিন্তু হচ্ছে যে নতুন নতুন পোশাকের সাথে সাথে কিন্তু এই যে বন্ধুদের সাথে অনেক দিন পর পর দেখা হয়, এটা কিন্তু সবথেকে বড় পাওয়া। হ্যাঁ, দেখা যায় সব ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে সব ব্যস্ত, একটা সময়ের পরে জীবন কিন্তু কর্মময় হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছেন। বিশেষ করে আমরা পড়ালেখা শেষ করার পরে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু সবার মতো কর্মে নিযুক্ত। আসলে এই ঈদগুলো আসলে আমরা একে অপরের সাথে দেখা করার একটা বিশাল লম্বা সুযোগ পাই। আর এই ঈদুল আজহা, ঈদুল ফিতর আমাদের জন্য আর কি এই আনন্দটা নিয়ে আসে, এই মুহূর্তটাকে নিয়ে আসে। মানে যে ঈদে যেভাবে সবাই একত্র হয়, এটা অন্য সময় কিন্তু হয় না। দেখা যাচ্ছে যে যেখানে থাকুক এক সপ্তাহ আসছে, গ্রামে বেড়াতে আসছে বা ঈদ করতে আসছে, দেখা যায় সব ফ্রেন্ড বা বন্ধু বা আত্মীয় স্বজন, মামা মামি বা আর কিছু সবার সাথে দেখা হলো। তো সব কিছু নিয়ে আর কি মানে ভালোই লাগে আর কি, সব কিছু খারাপ না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, প্রশ্ন কিন্তু অনেক আছে প্রশ্ন, এবং হচ্ছে যে সেটা করতেও চাই, কিন্তু কি বলবো, সময় আমাদেরকে বাধা দিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু একেবারে শেষ প্রান্তে, শেষ মুহূর্তে রিফাতুল হক আমাদের বন্ধু শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনারা রেডিও মহানন্দার সাথেই থাকবেন, আমিও আছি ইনশাল্লাহ। আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার বিশেষ মানে বক্তব্য কোনো কিছু আর নাই, তবে আপনারা রেডিও মহানন্দার সাথেই থাকেন, দেখতেই থাকেন। আশরাফুল ইসলাম রাজন আমার বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান? রেডিও মহানন্দার শুভকামনা। আমরা যেহেতু অনেকদিন থেকে শুনছি এবং অনেক শ্রোতা আপনাদের আছে যারাও গোড়া থেকে শুনছে, অনেকে ধরেন শুনে কিন্তু কমেন্ট করে না বা এমনও আছে যে কমেন্ট করে না, শুনছে। যারা শুনে বা যারা কমেন্ট করে না তাদের জন্য ভালোবাসা, রেডিও মহানন্দার জন্য ভালোবাসা। 98.8 FM রেডিও কমিউনিটি রেডিও চাপের গর্ব একটা, যেহেতু আপনার এই চাপাইতে একটাই কমিউনিটি, সেটা হচ্ছে রেডিও মহানন্দা। সেই হিসাবে ভালো, আপনার শুভকামনা রইল। এবার রেডিও মহানন্দা শ্রোতাদের জন্য ভালো কিছু পেয়েছি আমরা, কারণ চাপাই একটাতে চাপার মতন জেলা শহরে এটা রেডিও মহানন্দা বা একটা রেডিও হবে এটা তো কখনো ভাবতে পারিনি। জায়গাটা হয়েছে ভালো কিছু, ভালো থাকবেন, সব ভালো থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক। আর ধন্যবাদ আমাদের বন্ধুদেরকে, আশরাফুল ইসলাম রাজন এবং রিফাতুল হক। আপনারা খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং আপনারা পাশে আছেন বলেই রেডিও মহানন্দা কিন্তু এত দূর এগিয়ে এসেছে। আশা করি আরও অনেক দূরে এগিয়ে যাবে। তো আজকের মতো আমরা তোমার জন্য আয়োজন থেকে বিদায় নিব বন্ধুরা। আপনারা এতক্ষণ শুনছিলেন ঈদুল আজহা উপলক্ষে 7 দিনব্যাপী অনুষ্ঠান তোমার জন্য আয়োজনে আজকে 3য় দিন, এবং হচ্ছে যে আরও বাকি 4 দিন রয়েছে, যেখানে আপনারা আরও নতুন নতুন মুখ দেখতে পাবেন, নতুন নতুন অতিথিদের দেখতে পাবেন, তাদের কথাগুলো শুনতে পাবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। তবে যাবার আগে একটু বলতে চাই, যেহেতু এটি কুরবানি ঈদ, আমরা সব জায়গায় কুরবানি দিব না, আর হচ্ছে যে যেখানেই আমরা কুরবানি দিই না কেন সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবো, কারণ আমাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু আমাদের হাতেই রয়েছে। তো সেক্ষেত্রে আরও একটু বলতে মেসেজ দিতে চাই যে যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়ে গেছে, তাই অবশ্যই সাবধানে থাকবেন এবং হচ্ছে যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।